বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের প্রথম বিদেশ সফর। কিন্তু সবচেয়ে বড় আলোচনার বিষয়, তিনি প্রথমে ভারত গেলেন না, গেলেন মালয়েশিয়া, এরপর চীন। এটা কি কেবল কূটনৈতিক সৌজন্য, নাকি এর পেছনে রয়েছে বাংলাদেশের অর্থনীতি, বিশ্ব রাজনীতি এবং ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির বড় কোনো বার্তা? আজকের এক্সপ্লেইনারে আমরা জানব প্রধানমন্ত্রীর প্রথম সফর কেন মালয়েশিয়া এবং চীন, ভারত নয় কেন, আর এই সফর বাংলাদেশের জন্য কি অর্থ বহন করে, কেন মালয়েশিয়া। প্রথমে মালয়েশিয়া, কারণ অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো প্রবাসী আয়। বাংলাদেশের লাখ লাখ মানুষ বিদেশে কাজ করেন, আর তাদের পাঠানো রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম বড় উৎস। কিন্তু কয়েক বছর ধরে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে। অনিয়ম, অতিরিক্ত অভিবাসন ব্যয়, মানব পাচারের অভিযোগ এবং শ্রমিক নিয়োগে অস্বচ্ছতার কারণে নতুন কর্মী নেওয়া অনেকটাই সীমিত হয়ে যায়। এই পরিস্থিতিতে বাংলাদেশ চাইছে মালয়েশিয়ার শ্রমবাজার আবার পুরোপুরি খুলুক, বাংলাদেশি শ্রমিকদের সুযোগ বাড়ুক এবং বিনিয়োগও বৃদ্ধি পাক। কারণ বাংলাদেশের অর্থনীতি এখন শুধু রপ্তানির উপর নির্ভর করতে চায় না। রেমিটেন্স, বিনিয়োগ এবং নতুন কর্মসংস্থান সবগুলো ক্ষেত্রেই নতুন সুযোগ তৈরি করতে চায় সরকার। এরপর কেন চীন? এখন আসি চীনে। চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারদের একটি। বাংলাদেশের বহু বড় অবকাঠামো প্রকল্প, সেতু, সড়ক, টানেল, বিদ্যুৎ কেন্দ্র চীনের অর্থায়ন বা সহযোগিতায় হয়েছে। এবারের সফরেও বাংলাদেশ প্রায় 15 থেকে 17টি দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষরের আশা করছে। এছাড়া অবকাঠামো উন্নয়ন, শিল্পাঞ্চল, প্রযুক্তি, বিনিয়োগ এবং তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে। শুধু তাই নয়, বাংলাদেশ প্রায় $6 বিলিয়ন নতুন বিনিয়োগ ও অর্থায়নের চেষ্টা করছে, যা অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু ভারত কোথায়? সবচেয়ে বড় প্রশ্ন, প্রথম সফরে ভারত কেন নেই? বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা হলো ভারতকে উপেক্ষা করা সম্ভব নয়। বাংলাদেশের চারপাশে ভারত, বাণিজ্য, নদী, জ্বালানি, নিরাপত্তা সব ক্ষেত্রেই ভারত গুরুত্বপূর্ণ। কিন্তু একই সময়ে বাংলাদেশ চীনের বিনিয়োগও চায়, আবার যুক্তরাষ্ট্রের বাজারও চায়, মধ্যপ্রাচ্যের শ্রমবাজারও চায়। অর্থাৎ বাংলাদেশ এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে যেখানে একক কোনো শক্তির উপর নির্ভরশীল হওয়া সম্ভব নয়। এই কারণেই অনেক বিশ্লেষক বলছেন তারেক রহমানের এই সফর আসলে বাংলাদেশ ফার্স্ট, অর্থাৎ যেখান থেকে অর্থনীতি লাভবান হবে সেখানেই সম্পর্ক গভীর করা হবে। এটি হয়তো ভারত বিরোধী কোনো বার্তা নয়, বরং ভারসাম্যপূর্ণ কূটনীতির একটি নতুন প্রচেষ্টা। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট। এই সফরকে বুঝতে হলে আজকের বিশ্ব রাজনীতিকেও বুঝতে হবে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা যুক্তরাষ্ট্র বনাম চীন। একদিকে চীন তার বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে এশিয়া, আফ্রিকা ও ইউরোপে প্রভাব বাড়াচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা চীনের প্রভাবকে সীমিত রাখতে চাইছে। এদিকে ভারতও দক্ষিণ এশিয়ায় নিজের অবস্থান আরও শক্তিশালী করতে চায়। ফলে বাংলাদেশ এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে যেখানে তিনটি বড় শক্তিরই আগ্রহ রয়েছে। চীন চায় অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক, ভারত চায় আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা সহযোগিতা, আর যুক্তরাষ্ট্র চায় একটি স্থিতিশীল, উন্মুক্ত ও কৌশলগত গুরুত্বপূর্ণ বাংলাদেশ। এই পরিস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কারো পক্ষে না গিয়ে সবার সঙ্গে সম্পর্ক রেখে নিজের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। আর সম্ভবত এই সফরের সবচেয়ে বড় বার্তাও এটি। বাংলাদেশের অর্থনীতির জন্য এর মানে কি আসলে? বাংলাদেশ এখন কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখে। বৈদেশিক বিনিয়োগ কমেছে, ডলার সংকটের চাপ পুরোপুরি কাটেনি, শিল্প খাতে নতুন কর্মসংস্থান প্রয়োজন, রপ্তানি বাড়াতে হবে এবং অবকাঠামো উন্নয়নের জন্য বিপুল অর্থ দরকার। এই বাস্তবতায় যদি চীন থেকে নতুন বিনিয়োগ আসে, মালয়েশিয়ার শ্রমবাজার সম্প্রসারিত হয় এবং আন্তর্জাতিক ব্যবসায়ীদের আস্থা বাড়ে, তাহলে বাংলাদেশের অর্থনীতি নতুন গতি পেতে পারে। কিন্তু যদি এসব কেবল ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সফরের রাজনৈতিক গুরুত্ব থাকলেও অর্থনৈতিক লাভ খুব বেশি হবে না। তাই তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর শুধু একটি বিদেশ সফর নয়, এটি বাংলাদেশের অর্থনীতি, বিশ্ব রাজনীতি এবং ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির একটি পরীক্ষাও বটে। বাংলাদেশ কি চীন, ভারত, যুক্তরাষ্ট্র এবং মুসলিম বিশ্বের সঙ্গে সমানভাবে সম্পর্ক বজায় রাখতে পারবে? বাংলাদেশ কি কূটনীতিকে অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার হিসেবে
ব্যবহার করতে পারবে, নাকি বিশ্ব রাজনীতির প্রতিযোগিতায় কোনো এক পক্ষের দিকে ঝুঁকে পড়বে? এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো নির্ধারণ করবে আগামী দশকে বাংলাদেশের অবস্থান কোথায় হবে। আর সেই কারণেই এই সফর শুধু আজকের খবর নয়, এটি হয়তো বাংলাদেশের আগামী দিনের গল্প। দ্য ভয়েস 24 থেকে মুক্তার আহমদ।